সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। দুর্নীতি শব্দটির সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রত্যেক প্রতিষ্ঠানেরই রয়েছে কিছু না কিছু দুর্নীতির রেকর্ড। তবে সেবার নামে দুর্নীতি, এটি যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আজ আমরা তুলে ধরব করোনাকে কেন্দ্র করে একটি হাসপাতালের যন্ত্রপাতি ক্রয় এবং চিকিৎসা সেবার নামে কোটি কোটি টাকার দুর্নীতির কিছু চিত্র। স্বাস্থ্য খাতে অনিয়ম আর দুর্নীতি নিয়ে অভিযোগ দীর্ঘদিন থেকেই। অনেক ক্ষেত্রে সেবার নামে বিল বানিয়ে রয়েছে গলা কাটার অভিযোগ, ভুয়া প্রতিষ্ঠান খুলেও আবার করা হচ্ছে প্রতারণা, যন্ত্রপাতি ক্রয়ের নামে চলছে পুকুর চুরি। গত অর্থ বছরে ঢাকার 9টি সরকারি হাসপাতালে 306 কোটি টাকার কেনাকাটায় অনিয়ম, চিকিৎসা সেবার নামে মুনাফা লুট, দুর্নীতি, অনিয়মে বলি হচ্ছে মানুষ, খবরের এমনই নানা শিরোনামে ভরপুর ছিল গণমাধ্যমগুলো। বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল, জেকেজি বা মিঠু সিন্ডিকেটের মতো কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর বেরিয়ে আসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতির কালো বিড়াল। করোনা সংকট শুরুর পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের অডিটে যে 9টি হাসপাতালের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র উঠে আসে, তার মধ্যে অন্যতম কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ 2020 সালের মার্চ থেকেই বিভিন্ন সরঞ্জাম কিনতে শুরু করে। এর মধ্যে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য এয়ার ফিল্টার, করোনা পরীক্ষার পিসিআর সেটআপ, সিরিঞ্জ, পাম্প সহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি। এসব কেনাকাটায় নিয়ম অনুযায়ী বাজার দর বিশ্লেষণ ও আনুষ্ঠানিক হিসাব অর্থাৎ অফিসিয়াল স্টেটমেন্ট অনুমোদনের কথা থাকলেও এক্ষেত্রে তা কিছুই করা হয়নি। প্রায় 9 কোটি টাকার কার্যাদেশ সরাসরি দেয়া হয় মেসার্স আলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে। এমনকি নিয়মের তোয়াক্কা না করে যন্ত্রপাতি সরবরাহের আগেই পরিশোধ করা হয় বিলের টাকা, দাম দেখানো হয় কয়েক গুণ বেশি। অনুসন্ধানে দেখা যায় হাসপাতালের ক্রয় কমিটিকে পাশ কাটিয়ে নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের আত্মীয় স্বজনকে কাজ দিয়েছেন কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ শেহাবুদ্দিন। শুধু কাজ দেয়াই নয়, স্টোরে মালামাল জমা পড়ার আগেই বিল পরিশোধ করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ডক্টর শেহাবুদ্দিনের একক সিদ্ধান্তেই হোটেলে না থেকেই প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া 6 থেকে 9,500 টাকা পর্যন্ত নেওয়া হতো। একই সাথে খাবার বিল করা হতো বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি। চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে 3 কোটি 20 লক্ষ টাকা। এমনই সব অভিযোগের নানা তথ্য প্রমাণ রয়েছে আমাদের হাতে, জানাবো সে কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের রয়েছে নানা অসঙ্গতি আর দুর্নীতির চিত্র। প্রতিটি দুর্নীতির সাথে জড়িত হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর শেহাবুদ্দিন আহমেদ। চলুন দেখে আসি তার কিছু দুর্নীতির নমুনা। ক্রয় কমিটিকে পাশ কাটিয়ে নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের শ্যালক ও ভাগ্নেকে কাজ দিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর শেহাবুদ্দিন। করোনাকালে স্বাস্থ্য সেক্টরে দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কেনাকাটায়। 12 কোটি 10 লাখেরও বেশি টাকার কেনাকাটায় বিভিন্ন কার্যাদেশ দেয়া বিলে মিলেছে প্রচুর অসঙ্গতি।
দেখা যায় 25 লাখ টাকার বাজার মূল্যের পিসিআর মেশিনের দাম ধরা হয়েছে 1,65,00,000 টাকা। মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যন্ত্র কেনা হয়েছে 52,80,000 টাকায়। সেমি অটোমেটেড HB1C অ্যানালাইজার মেশিন কেনা হয়েছে 1,98,000 টাকায়। অটোমেটেড মাইক্রোবায়োলজিক্যাল ডিটেকশন সিস্টেম কেনা হয়েছে 42,95,000 টাকায়। 6,60,000 টাকা দিয়ে 75 লিটারের ইনকিউবেটর থিমব্রো ফিচার সায়েন্টিফিক কেনা হয়েছে 2টি। 55 লিটারের ওভেন কেনা হয়েছে 5,28,000 টাকায়। হট এয়ার ওভেন কেনা হয়েছে 2,47,500 টাকায়। ইলেকট্রিক্যাল অ্যানালাইজারের দাম ধরা হয়েছে 5,77,500 টাকা। করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজন দেখিয়ে সরাসরি ডিপিএম পদ্ধতিতে মেসার্স আলী ট্রেডার্সের কাছ থেকে কেনা হয় প্রায় 10 কোটি টাকার যন্ত্রপাতি, যেখানে স্বাক্ষর করেন কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। প্রায় প্রতিটি যন্ত্রপাতির মূল্য দেখানো হয়েছে কয়েক গুণ বেশি। দুর্নীতির কিছু নমুনা তো দেখলেন, এবার জানার চেষ্টা করব মেসার্স আলী ট্রেডার্স সম্পর্কে। কোথায় এর অবস্থান, কে এর স্বত্বাধিকারী, চলুন দেখে আসি। মেসার্স আলী ট্রেডার্স জিপি ঘ 19 মহাখালী C/A, বনানী, ঢাকা 1213। ঠিকানাটির খোঁজে প্রথমেই কেউ দেখে না টিমের গন্তব্য বনানীতে। অনেক খোঁজাখুঁজির পরও এমন ঠিকানার কোনো হদিস পাওয়া গেল না পুরো বনানী জুড়ে। 19 মহাখালী সিএ বলতে তো কমার্শিয়াল এরিয়া। আলী ট্রেডার্স বন ভবনের আশেপাশে হইতে পারে না। তো যেহেতু বনানী স্পেসিফিকভাবে কোনো কিছু বলা নাই, মহাখালীর বলা আছে, আপনি মহাখালী যা এই অ্যাড্রেসটা জিপিও নং 19 CA এই ব্যাপারটা জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। আলী ট্রেডার্স জিপিও 19 মহাখালী C/A, বনানী, ঢাকা 1213। কোম্পানিটিকে অনেকেই ভুয়া বলে সম্বোধন করেন। এইদিকে তো অনেক সময় অনেকেই দেখা গেল যে আপনার হলো বিভিন্ন ভুয়া ঠিকানাতে ব্যবহার করে, অথচ ঠিকানাটাই ব্যবহার করে, তারপরে আর কোনো লুক পাওয়া যায় না। কোথাও এরকমের এমন কোনো দিন নাই যে দু একজন না আসে যে এই ঠিকানায় দেখেন তো দাদা পাননি, এই ঠিকানা তো এদিকে নাই। এখানে H আর জিপি টপ এই দুইটা হোল্ডিং নাম্বার এই কমার্শিয়াল এরিয়ার মধ্যে আছে। এটা কমার্শিয়াল ব্যবসায়ী, ঠিক আছে, এটা আবাসিক। তাই এখানে দেখা যায় ফ্যামিলি টেবিলে নিয়ে থাকে কিছু লোক আছে, আর এটা মনে হইতেছে ভুয়া ঠিকানা কোনো অফিস টফিস। এটা এবার যাওয়া যাক মহাখালীতে। মহাখালী কমার্শিয়াল এরিয়ায় খুঁজে পাওয়া যায়নি জিপিএ ঘ 19 মহাখালী C/A নামে কোনো হোল্ডিং নাম্বার। জিপিও ও বলতে আমি আজ পর্যন্ত পাই নাই, জিপি পাইছি, কিন্তু ও কোথাও নাই, আমি জানি না। এগুলো হলো উপরে আদম অফিস সকল বা সমিতির কিছু অফিস আসে, এরা অল্প সময় দুর্নীতি করে চট করে পলায় যায়, সঠিক ঠিকানা দেয় না। অনেক মানুষ এসে এরকম খোঁজে, প্রশাসন এসে খোঁজে, কাদাকাড়ি করে, আমরা তো সঠিক ঠিকানাগুলো পাই না। আমরা প্রায় 30 বছর এই ঠিকানায় এনে খুঁজে পাবো না। মেসার্স আলী ট্রেডার্সের পর এবার খোঁজার চেষ্টা করব জিএম ইন্টারন্যাশনাল ট্রেড নামের প্রতিষ্ঠানটি। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, জিএম ট্রেড ইন্টারন্যাশনাল পণ্য সরবরাহ না করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। চলুন এবার দেখে আসি জিএম ট্রেড ইন্টারন্যাশনালের কিছু দুর্নীতির ফিরিস্তি। জিএম ট্রেড ইন্টারন্যাশনাল 120 DIT রোড, ফকিরাপুল, হাবিবুল্লাহ ম্যানশন, ঢাকা 1000। ঠিকানাটির খোঁজে এবার কেউ দেখে না টিমের গন্তব্য রাজধানীর ফকিরাপুলে। অনেক ঘোরাঘুরির পর পাওয়া গেল হাবিবুল্লাহ ম্যানশনের খোঁজ। পাঁচতলা ভবনটির পুরোটা জুড়েই রয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস। তবে জিএম ট্রেড ইন্টারন্যাশনাল নামের কোনো প্রতিষ্ঠানের কথা জানেন না কেউ। জিএম ইন্টারন্যাশনাল, DIT রোড, ফকিরাপুল, হাবিবুল্লাহ ম্যানশন, আপনার এই বিল্ডিং এ। তো আপনি যতদিন থেকে আছেন এরকম কোনো প্রতিষ্ঠানের কথা কি জানেন আপনার এখানে ছিল? এটা আমার তো মনে পড়তেছে না। আমরা তো মোটামুটি আমরা আছি প্রায় 30 বছর যাবত পরে, বুঝছেন। এখানে জিএম ট্রেড ইন্টারন্যাশনাল এরকম কোনো কিছু
আমরা দেখিনি। আপনি তো মোটামুটি অনেকদিন থেকে এখানে হ্যাঁ আমিও, কিন্তু আমার এই নামে আমার এটা জানা নাই। আমি আছি 4 বছর আগে, তার না এখন 4 বছর তো আমার চোখে পড়েনি এটা। এইটাই এই বাড়ির ঠিকানা। এই নামের কোনো প্রতিষ্ঠানের কথা কি আপনারা শুনেছেন এখন? না না ভাইয়া, আমি জানি না। আমাদের এই বিল্ডিংয়ে 120-এ হাবিবুল্লাহ মেনশনে এর কোনো ঠিকানা, এই নামের কোনো অফিস নেই। হ্যাঁ, আমাদের এই বিল্ডিংয়ের সবগুলো হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি। অবশেষে জিএম ট্রেড ইন্টারন্যাশনালের খোঁজ মিললেও পাওয়া যায়নি কাউকে। 8 মাস না 9 মাসের বছর ভিতরে ঘুরিনি নিয়েছে। ওই মালিক আসে মাঝে মাঝে, ওই সবসময় আসে না। চালু করে না কেন? চালিয়ে অফিসটা চালু হয়নি, ওর নতুন লাইসেন্স কিনেছে, অফিস চালু হয়নি। সাইনবোর্ডে লেখা নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মহিউদ্দিন কানুর সাথে কথা হয় কেউ দেখে কেউ দেখে না টিমের। তবে প্রথমেই গালিগালাজ করলেও তার কথা থেকেই বেরিয়ে আসে অপরাধের প্রমাণ। এটা কি জিএম ট্রেড ইন্টারন্যাশনাল? জি, আপনার রেকর্ড আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠতেছে, আমরা আসলে এটাই জানতে চাচ্ছি আপনার কাছে। অভিযোগ আছে, ঠিক আছে, অভিযোগটা ওইখানে কি আছে আপনার খতিয়ে দেখেন। তো এটা তো গত বছরে শেষ হয়ে গেছে, এটা তদন্ত কমিটি ভুয়া প্রমাণিত হয়েছে, বুঝছেন। আর সবকিছুর দায়িত্ব তো ওইখানে তত্ত্বাবধায়ক, বুঝলেন না। তাছাড়া এটা তদন্ত হয়ে এটা মিটমাট হয়ে গেছে। এই বছর হয় নাই, এবছর পারি নাই, মানে টেন্ডারে অনেক কিছু চাই, তো আমি টেন্ডারে অংশগ্রহণ করতে পারি না, অথবা আমার কাজও হয় নাই, বুঝছেন। 2019-20 অর্থ বছরে জিএম ট্রেড ইন্টারন্যাশনাল এর নিকট হতে 3,20,16,650 টাকার চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় করে কুয়েত বাংলাদেশ মসজিদ সরকারি হাসপাতাল। একই সরঞ্জামের জন্য দেখানো হয় বেশ কয়েকটি আলাদা আলাদা বিল। বিলের চালানে চিকিৎসা ও শৈল চিকিৎসা সরঞ্জামাদি উল্লেখ করা হলেও বাস্তবে এর কোনোটি ক্রয় করা হয়নি। উল্টো ক্রয় কমিটির 2 সদস্যকে ভয় দেখিয়ে জোর করে তাদের কাছ থেকে আদায় করে নেওয়া হয় স্বাক্ষর। আমাদের হাসপাতালের যে প্রধান আছে তাদের সাথে কথা বললে আপনারা সব ইনফরমেশন আপ টু ডেট জানতে পারবেন। আমরা এই ব্যাপারে কোনো আর মন্তব্য করতে পারছি না। জোর করে অনেকবার ফোন করে আমাদেরকে নিয়ে গেছে, কোনো কাগজ কিছু বুঝতেই দেয়নি, খালি বলে রেজুলেশন পরে যাচাই বাছাই হবে। সব সই হচ্ছে ব্যাকডেটে সই নিছে স্যার। আমি মনে আজকে 50টার উপরে সই করছি। তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের সততা যাচাই করতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য কুয়েত বাংলাদেশ মসজিদ হাসপাতালে। হাসপাতালে ঢুকতেই গেটে বাধার সম্মুখীন হতে হয় কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের। তত্ত্বাবধায়কের অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কেউ দেখে না টিমকে। স্যার ভবন ওখানে আছে, তো অনুমতি আছে স্যার, ওনার সাথে কথা বলে অনুমতি নিতে হবে। কার অনুমতি নেব? তাহলে আগে আমরা এখন অফিস হয়ে যাচ্ছে, ঠিকই নাকি বন্ধ হয়ে বলেন, পরিচালক সাহেব বলেন যে আপনার সাথে দেখা করতে আসছে। বেশ কিছুক্ষণ পর একজন অফিস সহকারী এসে মিটিং এর দোহাই দিয়ে অপেক্ষা করতে বলেন 2 থেকে 3 ঘন্টা। মিটিং শেষ হবে কখন বা আমাদের যদি একটু সময় দেয়? মাত্র শুরু হতে যাচ্ছে, 2-2.5 ঘন্টা লাগবে আজকে। পুরা অনেকদিন পর সামান্য মিটিং, আপনারা স্যারের সাথে যোগাযোগ করেন, স্যারের নাম্বার। আচ্ছা, হ্যাঁ এটা বেটার হচ্ছে। 2 থেকে 3 ঘন্টা পর আবারও হাসপাতালের গেটে কেউ দেখে না টিম, কিন্তু তখনও মেলেনি অনুমতি। মিটিং শেষ হবে কখন এখন এটা আমি জানি, ঠিক আছে। কিছুটা কৌশল অবলম্বন করে হাসপাতালের ভেতরে প্রবেশ করলো, সাক্ষাৎ মেলেনি ডাক্তার শেহাবের। আমি আসছি একটা কিছু ইন্টারভিউ করার জন্য, আমার ক্যামেরার বাইরে গাড়ি কারণ তো বুঝতে দেয় না আপনার অনুমতি ছাড়া। নিজ রুমে থেকেই কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী পাঠিয়ে প্রথমে কেউ দেখে না টিমকে হেনস্থা করার চেষ্টা করেন তত্ত্বাবধায়ক। আমি ইউজ করে হাসপাতাল নিয়ে যে ডিউটি করতে সব হাসপাতালে পরিচালক করতে। হ্যাঁ, তখন তো ডিউটি করছে, এখন তো অফিসটা আছে না, এখন তো অফিসটা না, তো রুলছে। আর যারা ডিউটি করবে পরে কেউ দেখে না টিমকে কিছুটা ম্যানেজ করার চেষ্টা চালায় ডাক্তার শেহাবের অনুগতরা। আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি আপনাদের জন্য, একটু কথা বলবো। আপনি বলার পর পরিচয় সাগরে এনে গেছে, উনি বের হয়ে গেছে। স্যার উনি নাই রুমে, ওনারা একটু বললাম যে তবে কিছুতেই ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি তত্ত্বাবধায়ক। আরেকদিন তো আমার দরকার, আপনারা প্রতিদিন আসবো না তোর ভাই, আমার পিঠাটা করছে আপনার এখানে আসা, বলেন আমারে। নিজ রুমে থেকেই কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী পাঠিয়ে প্রথমে কেউ দেখে কেউ দেখে না টিমকে হেনস্থা করার চেষ্টা করেন তত্ত্বাবধায়ক। আমার পিঠাটা করছে আপনার এখানে আসা, বলেন আমারে।
যদি অসুস্থ না হয় তাহলে হয়তো অসুস্থ হলে হাসপাতালে আসে মানুষ, আর এমনি তো কেউ হাসপাতালে আসে না। এ বিষয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক ডাক্তার AKM সরওয়ারুল আলমের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার সরকার। তার প্রমাণ কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দুর্নীতি প্রমাণে গঠন করা হয় তদন্ত কমিটি। দায়িত্ব দেওয়া হয় তৎকালীন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে। চলুন দেখে আসি কি রয়েছে সেই তদন্তের রিপোর্টে। ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার কাছে যাওয়ার আগে তদন্তকারী কর্মকর্তার সহযোগী নাজিমুদ্দিনের বক্তব্য একটু শুনতে চাই। ওই রিপোর্টটা আসলে কি হয়েছিল? ওটা তো একটা রিপোর্ট দিয়ে দিছে, বলছে যে হোটেলের বিষয়টা, মানে তারা যে ডকুমেন্টস গুলা দিছে তাতে ডকুমেন্টসে কোনো মানে তারা টাকাগুলা তাদের দিয়ে দিছে ডকুমেন্টস এর মাধ্যমে আর কি। যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে পুনঃ তদন্তের বিষয়ে একটা প্রস্তাব দিয়ে দিচ্ছে। যে এই কোম্পানি আসলে কাজগুলো পেয়েছিল, ওরাও তো আসলে ওদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। না 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 না, ওই জন্যই তো লিখে দিচ্ছে পুনঃ তদন্ত। সহযোগীর বক্তব্যের সূত্র ধরে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কথা হয় তদন্তকারী কর্মকর্তার সাথে। তিনি জানান তদন্তে উঠে আসা বেশ কিছু অনিয়মের কথা। আমরা যে সমস্ত বিষয়গুলো করা আছে সেগুলি ওইভাবে কমেন্ট করছি যে তাদের যেমন যেগুলো উচ্চ মূল্য আছে, এইরকম যেগুলি আছে, আমরা বলছি যে এটাকে আরো অধিকতর তদন্ত দরকার। হ্যাঁ, অধিকতর তদন্ত কথা। আমরা তো ডিজ অফিসে জমা দিচ্ছি, এটা মন্ত্রণালয় তো এটাই করবে। আমরা কিন্তু যে সমস্ত জিনিসগুলো ছিল, হ্যাঁ, যেমন ওই যে হোটেলের হাই রেট, ওগুলি কিন্তু আমরা বলছি যে হ্যাঁ এগুলি তাদের পাওয়া গেছে। হ্যাঁ, এখন হচ্ছে কি যে তারা যেগুলি তাদের কথাগুলো আমরা দিচ্ছি, যে যেমন যন্ত্রপাতি যেমন হাই রেট বলছে তারা, যে এই সময় কোনো পাওয়া যায় না, এগুলো আমরা মানে ওইভাবেই দিচ্ছি। হ্যাঁ, আমরা বলছি যে যেহেতু এটা এলা যেমন কেনাকাটারি করতে গেলে কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমরা ওই জন্য বলছি যে এটাকে অধিকতর তদন্ত প্রয়োজন। এই রিপোর্ট কিন্তু আমরা দিচ্ছি যে অধিকতর তদন্ত প্রয়োজন। হ্যাঁ, কারণ ওখানে আমরা 1 সদস্য বিশিষ্ট দিছিল। হ্যাঁ, এই জন্য ওটা অধিকতর তদন্ত বিষয় দিচ্ছি। এখন এটা মন্ত্রণালয়ে রিপোর্ট গেছে কিনা জানি না। আইনি দুর্বলতার কারণেই বারবার পার পেয়ে যাচ্ছেন ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎকারী ডাক্তার সাহেবের মতো অনেকেই। তাই আইনি সংস্কারের দাবি আইন বিশেষজ্ঞদের। অনেক ভুয়া কোম্পানি, নাম সর্বস্ব কোম্পানি তারা গঠন করে, তাতে কোনো ঠিকানা থাকে না, তাদের কোনো ট্রেড লাইসেন্স থাকে না। এগুলো হচ্ছে গিয়ে স্বাস্থ্য খাতে যারা আছে তারা এই দুর্নীতিগুলো করতেছে। বা যদিও প্রতি বছর শেষে কোম্পানি গঠন করার পরে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়, তারপরে তাদের ঠিকানা যদি পরিবর্তন করতে হয় তাতেও RJSC-কে জানাতে হয়। তারা কোনো রকম তোয়াক্কা না করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এই দুর্নীতি যদি কমাতে হয় তাহলে গভর্নমেন্টকে ফৌজদারি, এদেরকে প্রত্যেকে ফৌজদারি আইনের আওতায় এনে যে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা করা উচিত, এবং যাতে করে পরবর্তী সময় কেউ এই দুর্নীতি করতে সাহস না পায়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন।